অনেক সময় যে পেশেন্টরা ডায়াবেটিসের টেস্ট করার আগে বলেন যে আমাদের হাতে পায়ে ঝিনঝিন করছে, মানে কিছু একটা অসুবিধা হয়েছে, তখন রুটিন টেস্টের মধ্যে সুগার টেস্টও দেখা দেয়, রুটিন টেস্টের মধ্যে সুগার টেস্টও আমরা দিতে চাই যে সুগার লেভেল কীরকম আছে, তখন দেখা যায় যে সুগার লেভেলটা বেশি এসছে। এই যে হাতে পায়ে ঝিনঝিন করাটা এর ডায়াবেটিসের সঙ্গে যে রিলেশন, এটাকে ডায়াবেটিস নিউরোপ্যাথি বলে এবং খুব কমন এটা, কিন্তু এটা একটা ডায়াবেটিসের লং টার্ম কমপ্লিকেশন, তার মানে দীর্ঘমেয়াদী একটা জটিলতা। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, এই যে একটু আগেই বললেন যে হাতে পায়ে ঝিনঝিন হয়েছে, তারপরে টেস্ট করে বোঝা গেল যে ডায়াবেটিস ডিটেক্টেড হয়েছে, এটা তো লং টার্ম কমপ্লিকেশান হলো না? আসলে এই যে হাতে পায়ে ঝিনঝিন করাটা, এটা ডায়াবেটিসের লং টার্ম কমপ্লিকেশানের মধ্যে পড়ে এই কারণেই যে ডায়াবেটিস অনেক সময় আমরা বুঝতে পারি না, কারণ সবসময় তো আর এই 2 মাস 3 মাস 6 মাস ছাড়া পরীক্ষা করা হয় না। ফলে ডায়াবেটিস ডিটেক্টেড হওয়ার হয়তো অনেক আগে থেকেই আপনার সুগার লেভেল রক্তে বেশি ছিল, এবং ততদিন ধরে যেহেতু আনকন্ট্রোলড সুগার লেভেল ছিল, নার্ভগুলো তার জন্য অ্যাফেক্টেড হয়েছে। তার মানে এটা একটা সিমটম যেটা ডায়াবেটিসের জন্য গুরুত্বপূর্ণ, যে হাতে পায়ে ঝিনঝিন করা। আমরা ডায়াবেটিসের যে 4টে কমন সিমটমের কথা বলি, যে পলিডিপসিয়া, পলিফেজিয়া, পলিইউরিয়া আর ওয়েট লস, তার সঙ্গে আরও কিছু সিমটম আছে, যে কোনো জায়গায় কেটে গেলে শুকোতে দেরি হওয়া, লেথার্জি বা উইকনেস হওয়া, বা হাতে পায়ে ঝিনঝিন করা, চোখে ঝাপসা দেখা ইত্যাদি। এই যে হাতে পায়ে ঝিনঝিন করা, এটা ডায়াবেটিস নিউরোপ্যাথির একটা পার্ট। ডায়াবেটিস নিউরোপ্যাথি জিনিসটা কি? ডায়াবেটিস নিউরোপ্যাথি হচ্ছে ডায়াবেটিসের জন্য নার্ভ অ্যাফেক্টেড হয়ে কিছু লক্ষণ দেখা যায়, এবং তখন আমরা কিছু পরীক্ষা করি, তখন আমরা বলি যে আপনার ডায়াবেটিস নিউরোপ্যাথি হয়েছে। এই ডায়াবেটিস নিউরোপ্যাথি ক প্রকারের? এটা একটা সেন্সারি নিউরোপ্যাথি হতে পারে, মোটর নিউরোপ্যাথি হতে পারে, অটোনমিক নিউরোপ্যাথি হতে পারে। এই ডায়াবেটিস নিউরোপ্যাথিটা কেন হয়? ডায়াবেটিস নিউরোপ্যাথিটা হয় 3টে মূল কারণের জন্য। প্রথম কথা, হাই সুগার লেভেল ডাইরেক্টলি নার্ভ ফাইবারগুলোকে ড্যামেজ করতে পারে, এটা 1 নম্বর। 2 নম্বর, নার্ভের মধ্যে যে রক্তবাহগুলো, নার্ভের পুষ্টির জন্য রক্তবাহগুলো থাকে, ডায়াবেটিসের জন্য সেই রক্তবাহগুলো খারাপ হওয়ার জন্য, মানে ব্লাড ভেসেল কম্প্রোমাইজড হওয়ার জন্য নার্ভের ড্যামেজ হয়। যদি সঠিক পুষ্টি, অক্সিজেন ঠিক মতো নার্ভে না পৌঁছায়, নার্ভ তো ড্যামেজ হবেই, সেই জন্য হয়। আর 3 নম্বর, ক্রনিক ইনফ্লামেশন। ডায়াবেটিস একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ। এই ক্রনিক ইনফ্লামেশনের জন্য নার্ভ খারাপ হয়। মূলত এই 3টে কারণে নার্ভ খারাপ হয়। কাদের কাদের এই ডায়াবেটিস নিউরোপ্যাথি হওয়ার রিস্ক থাকে? এই 7টা ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিস নিউরোপ্যাথির রিস্ক আছে। একটা হচ্ছে ডিউরেশন অফ ডায়াবেটিস, মানে কতদিন ধরে ডায়াবেটিস আছে। 2 নম্বর, কেমন সুগার লেভেলটা কন্ট্রোল আছে। যদি পুওর ব্লাড সুগার কন্ট্রোল থাকে, মানে সুগার লেভেল অতটা ভালো কন্ট্রোল নেই, তাহলে ডায়াবেটিস নিউরোপ্যাথি হতে পারে। 3 নম্বর, স্মোকিং একটা গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর। 4 নম্বর, অ্যালকোহল ইউজ। যারা অ্যালকোহলিক তাদের ডায়াবেটিস নিউরোপ্যাথির সম্ভাবনা বেশি। 5 নম্বর, হাই কোলেস্টেরল। যাদের কোলেস্টেরল রক্তে বেশি থাকে তাদের ডায়াবেটিস নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা বেশি। 6 নম্বর, ওবেসিটি। শরীরে ওজন বেশি হলে ডায়াবেটিস নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা বেশি। এবং 7 নম্বর, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। যদি কারো উচ্চ রক্তচাপ থাকে তার ডায়াবেটিস নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা বেশি। কি কি ধরনের ডায়াবেটিস নিউরোপ্যাথি হয়? 1 নম্বর হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। 2 নম্বর, প্রক্সিমাল নিউরোপ্যাথি। 3 নম্বর, অটোনমিক নিউরোপ্যাথি। আর 4 নম্বর, ফোকাল নিউরোপ্যাথি। এই 4 প্রকারের নিউরোপ্যাথি আছে, তার বিভিন্ন রকম সিমটমস ইত্যাদি হয়। কমন কি কি সিমটম হয়? কমন সিমটমের মধ্যে পায়ের সিমটমগুলো প্রথম বলি। কোনো জায়গা নামনেস হয়ে গেছে, বা ঝিনঝিন করছে, বা জ্বালা জ্বালা ভাব, বা ইলেকট্রিকের শকের মতো কোনো সিমটম হচ্ছে, কোনো জায়গায় পেন সেন্সেশন কম, পায়ে কোনো ব্যথা হচ্ছে রাত্রিবেলা বিশেষত, আর হাঁটতে চলতে গেলে অসুবিধা। আর হাতের সিমটমের মধ্যে ওই টিংলিং, নামনেস আর উইকনেস, মানে ঝিনঝিন করছে, অবশ হয়ে যাওয়া আর দুর্বলতা, এগুলো হচ্ছে হাতের সিমটম। অটোনমিক নিউরোপ্যাথির সিমটম কি? প্রথম হচ্ছে 1 নম্বর, বসা থেকে উঠতে গেলে মাথা ঘুরে যাওয়া। 2 নম্বর, খুব বেশি ঘাম হওয়া অথবা কম ঘাম হওয়া। 3 নম্বর, হার্ট রেট বেশি থাকা বা পালস রেট বেশি থাকা। 4 নম্বর, ইরেকটাইল ডিসফাংশন। 5 নম্বর, ভ্যাজাইনাল ড্রাইনেস। 6 নম্বর, ব্লাডার ডিসফাংশন। 7 নম্বর, পেটের গন্ডগোল, ইদার ডায়রিয়া অথবা কনস্টিপেশন। ডায়াবেটিস নিউরোপ্যাথি কেন এত ডেঞ্জারাস, মানে কেন বিপজ্যুক্ত এত? কি হয়? ডায়াবেটিস নিউরোপ্যাথি হলে পায়ের সেন্সেশন কমে যায়। একটা ঘটনা আপনাদের বলছি, এটা প্রায় 1 বছর আগেকার ঘটনা। একজন পেশেন্ট গ্রীষ্মকালে
চাতালে, কংক্রিটের চাতালের ওপর খালি পায়ে হেঁটেছেন। তখন তিনি কিছু বোঝেননি, চাতালটা খুব গরম ছিল এবং তিনি এই চাতালের উপরে হেঁটেছেন। হাঁটার সময় তিনি বোঝেননি যে কোনো জ্বালা হচ্ছে বা কোনো গরম লাগছে, কারণ তার পায়ের নিচের নার্ভগুলো ডায়াবেটিসের জন্য ড্যামেজ হয়ে গেছে। পরে বাড়িতে এসে তিনি হালকা ব্যথা অনুভব করেছেন, রাত্রে সেখানে ফোস্কা পড়েছে, পরে সেখানে আলসার হয়ে ডায়াবেটিক ফুট হয়েছে। এই পেশেন্টকে আমি চিকিৎসা করেছিলাম, তারপরে তো অনেক অ্যান্টিবায়োটিক, অনেক ড্রেসিং ইত্যাদি করে সেটাকে সুস্থ করা হয়েছিল এবং তাকে বলা হয়েছিল যে আপনি খালি পায়ে জুতো ছাড়া কখনো হাঁটবেন না, বাড়িতেও না, কারণ তার অ্যাডভান্স নিউরোপ্যাথি হয়ে পুরো সেন্সেশন চলে গেছে। তিনি বুঝতেই পারেন না যে তার পায়ে কোনো জায়গায় কাটা ইত্যাদি আছে কি না, বা পায়ে কোনো আঘাত লাগলেও তিনি বুঝতে পারেন না। তাহলে কী কী সিমটম হতে পারে? একটা ফুট ইনজুরি হুইচ গোজ আননোটিসড, তো মানে আপনার পায়ে কোনো একটা ইনজুরি হলে আপনি বুঝতে পারবেন না, মানে দরজা একটা লেগে গেল, খুব জোরে লেগেছে কিন্তু ব্যথা অনুভব করবেন না, পরে দেখছেন যে ফোলা কমছে না, কালচে হয়ে আছে, পরে এক্সরে করে দেখলেন ভেঙে গেছে। মানে এতটাই জোরে লেগেছে, ভেঙে গেছে, কিন্তু আপনি বোঝেননি, কারণ নার্ভগুলো বোঝার জন্য যে নার্ভগুলো অক্ষত থাকতে হয় সেগুলো আপনার নেই, সেগুলো ডায়াবেটিসের জন্য ড্যামেজ হয়েছে। 2 নম্বর, আলসার ডেভেলপ করতে পারে, একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, আলসার ডেভেলপ করতে পারে। 3 নম্বর, ইনফেকশন হতে পারে। আলসার হলেই তো প্রোটেক্টিভ লেয়ারটা নেই, তাহলে সেখানে ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। আর 4 নম্বর, গ্যাংগ্রিন হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই গ্যাংগ্রিন। সেই জন্য ডায়াবেটিস ফুট খুব একটা মানে গুরুত্বপূর্ণ ডায়াবেটিসের কমপ্লিকেশন। খুব আমাদের সচেতন থাকতে হয় যে ডায়াবেটিস ফুট আলসার বা ফুটের কোনো প্রবলেম হচ্ছে কিনা। কী করে বোঝা যাবে যে ডায়াবেটিস নিউরোপ্যাথি হয়েছে কিনা? ডাক্তারবাবু আপনার পায়ের পরীক্ষা করে বুঝতে পারেন। 2 নম্বর, সেন্সারি টেস্টিং কিছু আছে, সেগুলো দিয়ে টেস্ট করে দেখা যেতে পারে। সেগুলো টিউনিং ফর্ক আছে, আরও কিছু ডিভাইস আছে যেগুলো দিয়ে আমরা বুঝি যে পেশেন্টের সেন্সেশন কম কিনা। ভাইব্রেশন টেস্টিংয়ের মাধ্যমে জানা যায়, টিউনিং ফর্কের মাধ্যমে আমরা যেটা বললাম। মোনোফিলামেন্ট বলে একটা টেস্টিং হয়, একটা ছোট্ট ফিলামেন্ট থাকে, সেটা কতটা প্রেশার দিয়ে বেন্ড হচ্ছে ইত্যাদি, কতটা প্রেশার সে এক্সার্ট করতে পারবে সেটা দিয়ে বোঝা যায়। আর ব্লাড সুগার টেস্ট করে দেখা যায় সে সুগারটা কন্ট্রোল আছে না আনকন্ট্রোলড আছে। ডায়াবেটিস নিউরোপ্যাথির চিকিৎসা কি? প্রথম চিকিৎসা হচ্ছে খুব ভালো করে সুগার লেভেল কন্ট্রোল করতে হবে। যাদের সুগার লেভেল ভালো কন্ট্রোলে আছে তাদের প্রোগ্রেশন অফ ডায়াবেটিস নিউরোপ্যাথি হবে না, যাদের অলরেডি হয়েছে। 2 নম্বর, ডায়াবেটিস নিউরোপ্যাথি তৈরিই হবে না যদি খুব ভালো করে সুগার কন্ট্রোল থাকে। তৈরি হতে অনেক সময় লাগবে, মানে অনেক পরে, ডিউরেশন অফ ডায়াবেটিসের উপর ডিপেন্ড করে, তো মানে অনেক দিন পরে হয়তো আপনার নিউরোপ্যাথি হলো, তাও মাইল্ড। আর সুগার লেভেল কম থাকলে নিউরোপ্যাথি হলেও তার সিমটমসগুলো অনেক কম থাকে। কি ওষুধ খাবেন? প্রিগাবালিন, গাবাপেন্টিন, ডুলক্সেটিন, অ্যামিট্রিপটিডিন, এই গ্রুপের ওষুধগুলো দেওয়া যেতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু সাপ্লিমেন্টস দিতে হয় নার্ভকে ঠিক রাখার জন্য বা কিছুটা ভালো করার জন্য। ডায়াবেটিসের ফুট কেয়ার খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিন আয়না দিয়ে পায়ের তলায় দেখবেন কোনো কাটা ফাটা, ক্যালাস ফরমেশন, রং পরিবর্তন ইত্যাদি হয়েছে কিনা। 2 নম্বর, প্রত্যেক দিন ভালো করে পা ধুয়ে পাটা ভালো করে শুকনো করে মুছবেন, দরকার পড়লে ময়েশ্চারাইজার লাগাবেন আঙুলের ফাঁকগুলো সমেত। 3 নম্বর, নখ কাটার সময় যত্ন করে কাটবেন, যাতে নখ কাটতে গিয়ে চামড়া না কেটে যায়, তাহলে সেখান থেকে ইনফেকশন হতে পারে পায়ের। 4 নম্বর, খুব টাইট ফিটেড জুতো পরবেন না, খুব হালকা বা আলগা জুতো পরবেন না, দুটোতেই আপনার প্রবলেম হতে পারে। 5 নম্বর, যাদের অ্যাডভান্স নিউরোপ্যাথি আছে তারা ইলাস্টিকযুক্ত মোজা ব্যবহার করবেন না, ইলাস্টিকের জায়গাটায় আলসার হতে পারে, ব্লাড সাপ্লাই আরও কম্প্রোমাইজড হয়ে। 6 নম্বর, খালি পায়ে হাঁটবেন না। 7 নম্বর, কোনো ঘা হলে সেটা চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে যান, কোনো কম্পাউন্ডার বা অন্য কেউ পরামর্শ দিচ্ছে সেরকম না, একজন ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে। লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে। শরীরে ওজন যাদের কম তাদের ডায়াবেটিস নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা কম। ডায়েট যাদের ভালো তাদের ডায়াবেটিস নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা কম। যারা স্মোকার নন তাদের ডায়াবেটিস নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা কম। যারা অ্যালকোহল সেবন করেন না তাদের ডায়াবেটিস নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা কম। আর যারা রেগুলার ব্যায়াম করেন, ব্লাড সার্কুলেশন ভালো থাকার জন্য তাদের ডায়াবেটিস নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা অনেক কম। এই 5টা জিনিস মনে রাখতে হবে। কখন ডাক্তারের কাছে যাবেন? 6টা সিচুয়েশনে ডাক্তারের কাছে যেতে হবে। 1 নম্বর, পায়ে জ্বালা করলে। 2 নম্বর, ঝিনঝিন করলে। 3 নম্বর, অবশ হলে। 4 নম্বর, পায়ে যদি ঘা হয়। 5 নম্বর, যদি কোনো সেন্সেশন না পান পায়ে। আর 6 নম্বর, যদি ব্যালেন্স প্রবলেম হয়, হাঁটাচলা করতে গিয়ে যদি পড়ে যান বা ব্যালেন্স পাচ্ছেন না তাহলে হবে। তাহলে ফাইনাল মেসেজ কি? ফাইনাল মেসেজ হচ্ছে ডায়াবেটিস নিউরোপ্যাথি ডায়াবেটিসের একটা কমন সিমটম। যে কোনো মানুষেরই ডায়াবেটিস থাকা অবস্থায় ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। যাদের সুগার লেভেল কম, যারা লাইফস্টাইল ভালো মেনটেন করেছেন, ওজন ভালো করেছেন, মানে ওজন কম আছে, তাদের
ডায়াবেটিস নিউরোপ্যাথি অল্প সময়ের মধ্যে হওয়া সম্ভব না, কিছুদিন বাদে হয়তো হতে পারে, তারা কিছুটা হলেও প্রোটেক্টেড। গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু সিমটমস তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। ডায়াবেটিক ফুট যদি হয় দ্রুত চিকিৎসা করতে হবে। এই ডায়াবেটিস নিউরোপ্যাথি নিয়ে মোটামুটি একজন চিকিৎসক হিসাবে সাধারণ মানুষের জন্য যেটুকু বলার দরকার এই ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করলাম। আর ভিডিওটি শেষ করার আগে জুতোর ব্যাপারে আমি বলতে চাই যে খুব টাইট জুতো পরবেন না। যাদের ডায়াবেটিস নিউরোপ্যাথি আছে তারা খালি পায়ে হাঁটবেন না। নমস্কার।